নিজম কৌতূহল নিয়ে এগিয়ে আসে, ফোনটা হাতে নেয়। সেই মুহূর্তে আরেকটা টেক্সট আসে। ফোনের স্ক্রিনে 2 লাইনের মেসেজটা স্পষ্ট হয়ে ওঠে। না চাইতেও নিজম একবার পড়ে ফেলে। রিনি নামে আইডি থেকে মেসেজটা এসেছে। নিজমের নামটা চেনা মনে হয়। কয়েক সেকেন্ড ভাবার পর মনে পড়ে নিশার বেস্ট ফ্রেন্ড এর নাম রিনি। নিশার বেস্ট ফ্রেন্ডের নাম ছিল রিনি। মেসেজটা এমন ছিল, পটাইতে পারছিস নিজুমকে? ও ছাড়া কিন্তু তোর আর গতি নাই, যেভাবেই পারিস পটা। মেসেজটা পড়ে নিঝুমে আগ্রহ জাগে পুরো কনভারসেশন পড়ার। নিশার উদ্দেশ্য জানা যেতে পারে হয়তো, আর কেনই বা বলল নিশার আর কোনো গতি নেই। নিঝুম সোফায় বসে, কিন্তু বিপদে পড়ে পাসওয়ার্ড নেই। ফোনে কি পাসওয়ার্ড দিছে নিশা, তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিন্তু নিশাকে বললে তো কখনোই পাসওয়ার্ড দিবে না। পাসওয়ার্ড দিলেও মেসেঞ্জারে এই কনভারসেশন রাখবে বলে মনে হচ্ছে না। নিঝুম আন্দাজে কয়েকটি পাসওয়ার্ড ট্রাই করে, কিন্তু লাভ হচ্ছে না। ততক্ষণে তিতলি এসে পাশে দাঁড়ায়, শান্ত স্বরে জিজ্ঞেস করে, এমন অস্থির দেখাচ্ছে কেন আপনাকে? এটা নিশার ফোন, এই ফোনের পাসওয়ার্ড খোলা জরুরি, কিন্তু পাসওয়ার্ড জানি না। নিজমের কণ্ঠে অস্থির বড্ড। তিতলি কিছুটা একটা ভেবে বলল, উনি তো আপনাকে পছন্দ করে, হয়তো আপনার নামে পাসওয়ার্ড। তিতলি কথা যুক্তিসঙ্গত মনে হয়। যেহেতু তার কাছে নিশা ফিরতে চাইছে, তাহলে 2 বছর আগের পাসওয়ার্ড ফোনে আবার দিতেই পারে, তাকে দুর্বল করার জন্য হলো। নিঝুম তার এবং নিশার নামে একবার চেষ্টা করে। সৌভাগ্যবশত কাজ করে। নিঝুম দ্রুত মেসেঞ্জারে ঢুকে, তারপর অন করে রিনি আর নিশার কনভারসেশন, কিন্তু বেশিরভাগই ভয়েস কলের। নিঝুম স্ক্রল করে আরেকটু উপরে ওঠে, দেখে নিশা, আমার আর আমেরিকা থাকা পসিবল নয়। রিনি, কেন? নিশা, ফুয়াদ সব জেনে গেছে। রিনি, কি জেনে গেছে? নিশা, কলে বলি। রিনি, কোর্সে আছি, চ্যাটে বল। নিশা, আরো দুজনের সাথে যে আমার একটা ক্লোজ সম্পর্ক ছিল সেটাও জেনে গেছে। 2 দিন ধরে খুব মারধর করে, খুন করার হুমকি দিয়েছে। বুঝতে পারছিস কেমন অবস্থায় আছি আমি? রিনি, বলেছিলাম তোরে টাকার জন্য আর কোনো পোলা ধরিস না। ফুয়াদেরই তো অনেক টাকা আছে, ধরলি তো এখন বুঝ। নিশা, ওই দুজন এত বড় বিজনেসম্যান, আর ফুয়াদ জব করে অন্যের অফিসে। যখন প্রপোজ করলো মাথা ঠিক রাখতে পারিনি। প্লিজ বাঁচা এখন। রিনি, আমি কি করে বাঁচাবো? নিশা, বুদ্ধি তো দে প্লিজ। রিনি, ফুয়াদ ভাই তোরে কোনোভাবেই মেনে নেবে না। নিশা, কখনোই না, ও অলরেডি অন্য মেয়ে খুঁজেও নিয়েছে। রিনি, আঙ্কেলের কাছে আয়। নিশা, ড্যাড না করে দিয়েছে, সোশ্যাল মিডিয়া জানে আমি হাজবেন্ডের বাড়িতে। এখন হুট করে চলে গেলে অনেকদিন থাকলে অনেকে অনেক কথা ছড়াবে, তাই বাবা চায় না তার বাড়ি ফিরি। রিনি, তুই বরং দেশে চলে আয়, নিঝুমের কাছে। নিশা, ওর কি আছে যে ওর কাছে যাব? রিনি, হার্টের ডক্টর নিঝুম, ওর টাকার অভাব নেই। তুই কোনো মতে জাস্ট ওরে পটা, একমাত্র এখানেই ভালো থাকবি, পরে এর চেয়ে বেস্ট কাউরে পেলে চলে যাস। আপাতত ওর কাছে আশ্রয় নে। নিশা, দারুণ আইডিয়া, তাই করতে হবে দেখছি। কয়েক মাসের জন্য ওরই ইউজ করতে হবে। রিনি, নিঝুম এত হ্যান্ডসাম, আমি হলে সারা জীবনের জন্য রেখে দিতাম। নিশা, হ্যান্ডসাম দিয়ে কি হবে, টাকাই সব। রিনি, শোন। নিঝুম আর পড়তে পারেনি। ওর মাথার রগ দপদপ করছে রাগে। তিতলিকে উপেক্ষা করে প্রচণ্ড আক্রোশে বেরিয়ে আসে রুম থেকে। তিতি নিঝুমের এই রূপ দেখে ভড়কে যায়। সেও আসে পেছন পেছন। নিশা সোফায় বসে সবার সাথে আড্ডা দিচ্ছিল। দেখে মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে জানে না। সালোয়ার কামিজ পরা, দেখতে ভদ্রমে মনে হচ্ছে। নিঝুম নির্জনের ফ্রেন্ডে এসেছে, এছাড়া নানা আত্মীয়রা তো আছেই। সবার সামনে নিঝুম নিশাকে টেনে তুলে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। উপস্থিত সবাই সীমা ছাড়া চমকায়। নিশা গালে হাত দিয়ে নিঝুমের দিকে তাকায়, চিৎকার করে ওঠে, নিঝুম! নিঝুম চোখ কটমট করে বিড়বিড় করল, প্রস্টিটিউট। অপমানে ক্রোধে আক্রোশে নিশার চোখ মুখ লাল হয়ে পড়ে। তাকে পতিতা বলেছে, চিৎকারে সে ফেটে পড়ে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ নিঝুম। নিশা নিঝুমের চিৎকারের চারপাশ বিকটাকার। নির্জন এগিয়ে আসে, নিঝুমের কাঁধে হাত রাখে, প্রশ্ন করে, কি হয়েছে ভাই? নিশার দিকে ঘৃণিত চোখ নিয়ে তাকায়, তারপর চোখ সরিয়ে আবার প্রশ্ন করে, এই মেয়ে কি করেছে আবার?
নিঝুম নিশার ফোন নির্জনের হাতে দিয়ে গেলেই নিশার চিৎকার করে ওঠে। আমার ফোন কোন সাহসে হাতে নিয়েছো নিঝুম? আবার তোমার ভাইকে দিচ্ছ? নিঝুম চোখ দুটো বড় করে বলল, চুপ। ফোনে পাসওয়ার্ড খুলে নির্জনের হাতে দেয় নিঝুম। নির্জন রিনি আর নিশার কনভারসেশন পড়তে থাকে। নিশা প্রচুর ঘামছে। ফোনে অনেক সিক্রেট ব্যাপার আছে। নতুন আরেকটা ফোন কিনে আজই সব ট্রান্সফার করার কথা ভেবেছিল। কোনটা নিঝুম দেখেছে সেটা বুঝতে পারছে না। উপস্থিত সবার চোখে মুখে কৌতূহল। নিশার বুক ধুকধুক করছে। নিঝুমের এত রাগ সে জীবনও দেখেনি। আর সেখানে নির্জনের রাগ। নিশা ভাবতে পারছে না আর। দ্রুত হেঁটে নির্জনের কাছে আসে, কেড়ে নেয় ফোন। নির্জনের চোখ লাল হয়ে গেছে ততক্ষণে। পড়ে ফেলেছে নিঝুমের চেয়েও বেশি অংশ। নিশাকে কাছে পেয়ে আরেক গালে নির্জন থাপ্পড় বসিয়ে দেয়। নিঝুম, মাহফুজ আরও দুজন নির্জনকে আটকে ধরে। নির্জন অনবরত বিশ্রী গালাগাল করে যাচ্ছে। নিশা স্তব্ধ। ফোনে তাকিয়ে দেখে রিনি আর ওর কনভারসেশন। বিড়বিড় করে, ও মাই গড। নিঝুম কখনো কারোর ফোন হাত দেয় না, তাই পাসওয়ার্ড আগেরটাই দিয়েছিল। ভেবেছিল আজ বসার অনেক মানুষ থাকবে, ফোন কারো হাতে পড়বে না। কিন্তু সর্বনাশ হয়েই গেল, একদম নিঝুমের হাতে। উপস্থিত সবাই তখনও দর্শক। তারা শুধু দেখছে কি হচ্ছে, কিন্তু কেন হচ্ছে বোঝা মুশকিল। নির্জন রাগে কটমট করে চিৎকার করে বলে, নষ্টা মেয়ে, বাড়ি থেকে বের হইতেছস না কেন? আম্মু, বের করে ওরে, নয়তো ওরে এখানে খুন করে দেব আমি। কত বড় খেলবাজ। নিশাকে ধরতে পারলে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে এমন অবস্থা। নিঝুম আটকে রেখেছে নির্জনকে। নির্জন রাগ কন্ট্রোল করতে পারে না। এই রাগের জন্য জেলও থেকেছে 3 মাস। নির্জন বন্দি বাঘের মতো ছোটাছুটি করতে থাকে নিশাকে ধরার জন্য। নিশার পা স্তব্ধ। কি করবে বুঝতে পারছে না। পালাতে হবেই। নির্জনের হাতে পড়লে রক্ষে নেই। নিশা দ্রুত পায়ে বেরিয়ে যায়। নিঝুম মৌনতাকে বলে, মৌন, পানি নিয়ে আয়। মৌনতা দৌড়ে পানি আনতে যায়। তার ভাইয়েরা কেন এমন করলো বুঝতে পারছে না। কি ছিল ফোনে? ড্রয়িং রুমে সবাই বসে আছে। নির্জন রাগী স্বরে নিঝুমকে বলে, তোর কি রাগ নাই? তুই নষ্টারে এক থাপ্পড়ে কেমনে ছেড়ে দিলি? আমি হলে তো খুন করতাম। মেয়ে মানুষকে আমি মারি না, তারপরও রাগ সামলাতে পারিনি, একটা থাপ্পড় দিয়েছি। এই যে একটা দিতে পেরেছি, এতেই সবর করো। নিঝুমের স্বর যথেষ্ট ঠান্ডা। নির্জন নিঝুমের এই ঠান্ডা স্বভাবটা নিতে পারে না। অভিমানী কণ্ঠে বলে, তোর সাথে যদি আমি আর কথা বলি তারপর বলিস। নিঝুম হেসে নির্জনের পাশ ঘেঁষে বসে। তারপর বলল, আমার সাথে কথা না বলে যদি থাকতে পারিস তাহলে থাক। নির্জন শীতল দৃষ্টিতে চোখ মেলে নিঝুমের পানে তাকায়। তারপর চোখ সরিয়ে নেয়। নিঝুম নির্জনের কাঁধে হাত রাখে। অভিজ্ঞ গলায় বলে, নিশা কার মেয়ে জানিস? এই যে তুই ভাই মেরেছিস, এইটাই নিয়ে দেখিস কত কাহিনী হবে। যদি আরো কিছু আমি বা তুই করতি তাহলে কি হতো ভেবে দেখেছিস? আর যেভাবে রাগে লাফাচ্ছিলি, তুই তো ওরে মেরেই ফেলতি। তখন তোর জেলে যেতে হতো। তারপর রোহির কি হতো? জবাবের আশায় নির্জনের মুখের দিকে তাকায় নিঝুম। নির্জন যেন বুঝতে পেরেছে। সোফা থেকে ওঠে, ডাইনিং টেবিল থেকে পানি ভর্তি গ্লাস নিয়ে এক নিঃশ্বাসে পানি শেষ করে। এরপর 2 তলায় উঠে যায়। আঞ্জুমান রয়ে শুয়ে বলেন, কি খারাপ মেয়ে। এমন মেয়েও দুনিয়াতে আছে? আমার ছেলেটা কেমনে যে এমন একটা মেয়ের সাথে এতদিন সম্পর্কে ছিল। নির্জন, না তুই আহম্মক। নিঝুম ভারী অবাক হয়ে জিজ্ঞেস করে, আহম্মক কি আমাকে বললা? তরেই বলছি। তুই আহম্মক না, সাথে হাদারাম, গবেটু তুই। নিঝুম থ মেরে যায়। আহ্লাদ করে বলে, আম্মু, আমি কিন্তু বিয়ে করব না। করিস না বিয়ে, আমার কি? কথাটি বলে তিতলির দিকে তাকায় আঞ্জুমান। তারপর আবার ছেলের দিকে তাকিয়ে ঠাট্টা করে বলেন, দেখবো কতদিন বিয়ে না করে থাকতে পারোস। নিঝুম মায়ের রসিকতা বুঝতে পেরে হেসে ফেলে। তিতি অপ্রস্তুত হয়ে পড়ে। এদিক ওদিক তাকায়, দৃষ্টি অস্থির রাখে। নিঝুম সবার সাথে আড্ডা দিচ্ছে। তিতি সোফায় চেয়ে অনেকটা দূরে দাঁড়িয়ে। মোহনা অনেকবার বলেছে পাশে এসে বসতে, কিন্তু বসছে না। নিঝুম আশেপাশে থাকলে সে আর তার থাকে না। আর সেখানে এত পাশাপাশি বসা অসম্ভব। নিঝুম আড্ডার ফাঁকে হুট করে একবার তিতির চোখে চোখ রাখে। তিতি তখন হাঁ করে তাকিয়েছিল নিঝুমের দিকে। নিঝুম তাকাতেই দুজনেরই চোখাচোখি হয়ে যায়। তে চমকায়, সেই সাথে লজ্জায় লাল হয়। চোখ সরিয়ে নেয়। ডান হাত ঘাড়ি রেখে এদিক ওদিক তাকায়। তিতির পাগলামি দেখে নিঝুমের হাসি দীর্ঘ হয়। সামনে বসে থাকা ভাই, ভাবি, বোন নিঝুমের সেই হাসি খেয়াল করে। নিঝুমের দৃষ্টি অনুসরণ করে, পিছনে তাকায়। দেখে তিতির লজ্জায় হাঁসফাঁস করছে। তিতি নিঝুমকে আবার দেখতে চোখ তোলে। ওমা,
দেখে কয়েকটা চোখ তার দিকে তাক করা। তিতলির জান যায় যায় অবস্থা। মাহফুজ হো হো করে হেসে ওঠে। নিঝুমকে উদ্দেশ্য করে সুরলা গলায় বলে, ও আচ্ছা এই ব্যাপার। উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়ে। নিঝুম থমকায়। এতক্ষণ সে হাঁ করে তিতলির দিকে তাকিয়েছিল। খেয়ালই করেনি কখন এরা তাকিয়েছে। লজ্জায় সেও নতজান করে। এক হাতে মাথা চুলকায়, সেই সাথে গালে গর্ত ফুটানো হাসি। বাড়ির সামনে খোলা জায়গায় নির্জনের গায়ে হলুদ অনুষ্ঠিত হচ্ছে। নির্জনকে গোসল করানোর জন্য আলাদা স্টেজ বাঁধা হয়েছে। নির্জন গায়ে হলুদ করতে চায়নি, মায়ের জোরাজোরিতে হচ্ছে। নির্জনকে জোর করে লুঙ্গি পরানো হয়েছে। তবে লুঙ্গি পরার আগে শর্ত দিয়েছিল, নিঝুম লুঙ্গি পরলে তবে সে পরবে, নয়তো পরবে না। এই খবর শুনে নিঝুম দরজা লাগিয়ে দিয়েছিল, তবুও সে লুঙ্গি পরবে না। অবশেষে সবার টানাটানিতে বাধ্য হতে হয় লুঙ্গি পরতে। বন্ধুরা লুঙ্গি পরেছে, সেই সাথে স্যান্ডো গেঞ্জি। মৌনতা কই থেকে এতগুলো কালা চশমা নিয়ে আসে, সব ভাইদের হাতে তুলে দেয়। সবগুলো ছেলে কালা চশমা পরে। কালা চশমা লুঙ্গি ডান্স, নাগির ডান্সে মেতে ওঠে। তবে নিঝুম নাচেনি। নিজের চশমা পরে স্টেজের পাশে রাজকীয় চেয়ারে বসে আছে। মহিলারা হলুদ নিয়ে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, নির্জনকে গোসল করানোর জন্য। কিন্তু নির্জন নিজের বিয়ে দিয়ে সবার চেয়ে বেশি উড়াধরা নেচেই যাচ্ছে, থামার লক্ষণই নেই। আশ্চর্য, প্রেমের বিয়ে বোধহয় এমনই। এরই মধ্যে মেয়েরা আসে, হলুদ শাড়ি পরে। আসে ফটোগ্রাফার। তিতি সবার শেষে আসে শাড়ি পরে। নিঝুমের চোখ আটকে যায় তিতির চুলের বিনুনিতে, তিতির চোখে, তিতির ঘাড়ে, তিতির ঠোঁটে, পুরোটা তিতিতে আটকে যায় সে। তিতি ছাদে এসে চারপাশে খুঁজতে থাকে নিঝুমকে। একসময় দেখতে পায় নিঝুমের ফর্সা মোটাসোটা বাহু সবার আগে চোখে ভাসে। দুজনের চোখাচোখি হতেই নিঝুম চোখ টিপে। তিতি দ্রুত চোখ সরিয়ে নেয়, মুচকি হাসে। ফটোগ্রাফার সবার ছবি তুলছে। নিঝুম চেয়ার থেকে উঠে আসে। দুজন ফটোগ্রাফারকে তিতলিকে ইশারা করে ফিসফিসিয়ে বলে দেয়, ওই যে কর্নারে দাঁড়িয়ে আছে মেয়েটা, ওই মেয়েটার একটা ছবিও যেন আপনাদের ক্যামেরাতে না দেখি। কথা শেষে নিঝুম চেয়ারে এসে বসে। একটা ভাগ্নিকে ডেকে বলে, আমার রুমে যা, বিছানার উপর একটা ক্যামেরা পাবি, দ্রুত নিয়ে আসবি। আচ্ছা চাচ্চু, বলে ছেলেটি দ্রুত দৌড়ে চলে যায়। নির্জনকে চেপে ধরে আনে নিঝুম গোসলের জন্য। ফুফুরা ভাবিরা চেপে ধরে হলুদ মাখিয়ে দেয়। যেই না পানি ঢালতে যাবে, নির্জন হলুদের বাটি থেকে হলুদ পুরোটা নিয়ে লাফিয়ে ওঠে। সামনে যাকেই পাচ্ছে হলুদ লাগিয়ে দিচ্ছে। বিয়ের খুশিতে পাগল হয়ে গেছে যে। গোসল করানোটা আর সম্পন্ন হয়নি। সেখানে উপস্থিত সবগুলো ছেলে নিজেদের কাছে লুকিয়ে রাখা রং বের করে পুরো জায়গাটায় রংমহল বানিয়ে দিচ্ছে। আর সবাই রং খেলা শুরু করেছে নিঝুমকে দিয়ে। নিঝুমের চশমা ভেঙে গেছে ওদের ঠেলাঠেলিতে। আর চেহারা শরীরের তো নাজেহাল অবস্থা। মেয়েদেরও একই অবস্থা, শুধু তিতলি দূর থেকে দাঁড়িয়ে দেখছে আর প্রাণ খুলে হাসছে। একটা ছেলে তিতলিকে রং লাগানোর জন্য এগোতেই নিঝুম খপ করে ধরে ফেলে, মানা করে রং না লাগানোর জন্য। নিঝুমের নাকে কানে রং ঢুকিয়ে দিয়েছে অরুণ। শান্তদের উপর এভাবে অত্যাচার চলে আজীবন। এর মাঝে ঘটে এক কাণ্ড, নির্জনের বেস্ট ফ্রেন্ডের লুঙ্গি হুট করে খুলে যায়। মেয়েরা চিৎকার করে ওঠে। তিতির চোখ ঢাকে হাত দিয়ে। নিঝুম, নির্জন সহ আশেপাশের সবাই হাসিতে মাখামাখি। স্পিকারের অতিরিক্ত আওয়াজে তিতি মাথা ধরে আসে। মেয়েরা ছেলেদের জন্য কিছুই করতে পারছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। তিতি ছাদ থেকে এসব পাগলামি দেখবে ভেবে বাসায় ঢুকে। নিঝুম তিতলিকে বসার ভেতর যেতে দেখেই নিজেও পেছনে আসে। তিতলি আর এক পা বাড়ালেই ছাদে উঠে যেত, তার আগে নিঝুমের ডাক। তিতলি। তিতি নিঝুমের দিকে তাকায়, দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে জবাব দেয়, জি। নিঝুম তিতলির সামনে এসে দাঁড়ায়, ফিসফিস করে বলে, সুন্দর। থেমে আবার বলে, পরি মনে হচ্ছে। তিতি লজ্জায় কুকড়ে যায়, নতজানু হয়ে পেছনের দেয়াল খামচে ধরার বৃথা চেষ্টা করে। নিঝুম তিতলি আরো কাছে এসে থুতনি এক আঙ্গুলের তুলে ধরে, গভীর কণ্ঠে বলল, এত লজ্জা কেন পাও? এইটুকু মেয়ের এতটুকুই লজ্জা থাকা উচিত। তিতি নিশ্চুপ, ওর হাত পা কাঁপছে থরথর করে, ঘামছেও প্রচুর। নিঝুম তার থুতনি থেকে আঙ্গুল সরিয়ে নেয়, অনেকক্ষণ একা একা হাসে, তারপর আস্তে করে বলে, আমার বয়স কত জানো? তিতলি মাথা নাড়ায়, সে জানে। নিঝুম প্রশ্ন করে, কত? 27-28। তিতলির গলা কাঁপছে, ঠোঁটে মুখে লাজুকতা। নিঝুম প্রশ্ন করে, তোমার চেয়ে কত বছরের বড়? 10। আমি কিন্তু তোমার চেয়ে। নিঝুমের মুখের কথা কেড়ে নিয়ে তিতলি আগে বাগে বলে দেয়, আমার আম্মু আব্বুর বয়সের পার্থক্য 16 বছর, আর প্রেম করে বিয়ে হয়েছিল।
নিঝুম হু হু করে হেসে ওঠে। তিতলি জিভ কামড়ে চোখ খিচে ফেলে। নিঝুম তিতির লজ্জার সুযোগ নিয়ে বলে, মানে বলছো আমরা প্রেম করে বিয়ে করতে পারি, তাই তো? না মানে। তিতি তাকে আবার চোখ নামিয়ে ফেলে। তার নিজেরও খুব হাসি পাচ্ছে লজ্জায়। লোকটা অনেক দুষ্ট। নিঝুম অনেকক্ষণ তাকিয়ে থাকে তিতলির দিকে। তিতলি নত যেন হয়েই আছে। নিঝুম বিড়বিড় করে, লাজুকলতা। তিতির চোখ তুলে নিঝুমের দিকে তাকায়। একদম সম্মুখে দুটি নিশাতর চোখ। বুক টিপ টিপ আওয়াজ শুরু হয়। তিতলি চলে যেতে চাইলে নিঝুম তিতলির চুলের বেনিতে ধরে ফেলে। বেনিতে টান দিয়ে আবার জায়গায় নিয়ে আসে। দুজনেরই চোখ এক হয়। তিতলি মুখে একদম কাছে মুখ নিয়ে এসে ফিসফিসে গভীর ভালোবাসা মাখিয়ে নিঝুম বলে, আমি ভয়ঙ্কর প্রেমে পড়েছি তোমার। এমন প্রেমে আমি কখনো পড়িনি। বিশ্বাস করো, এমন করে কেউ আমাকে মাতাল করেনি। এমন করে কারোর চাহনিতে আমি হুঁশ হারাইনি। এমন করে কারোর মায়ে আমি আচ্ছন্ন হইনি। এমন করে ছটফট করে মরিনি। মেরেছ আমায়, মেরেছ তুমি। ভালোবাসার বাণী মেরেছ। 18 বছরের যত প্রেম তোমার মনের মন্দিরে জমিয়েছ, তার সবটুকু আমার চাই না। না, তার চেয়েও বেশি চাই। আমার কিন্তু অল্পতে হবে না। অতল সমুদ্র সমান প্রেম চাই। যে প্রেম ফুরিয়ে যাবে না। যে প্রেম কখনো মন থেকে সরবে না। যে প্রেম কখনো হারাবে না। যে প্রেমের নেশা কখনো আমায় ছাড়বে না। যে প্রেমের নেশা কাটানোর নয়। আমি কোনো যুবক নই। আমি 28 বয়সী পুরুষ। আমার এক পৃথিবীর সমান মায়া চাই, নেশা চাই। তুমি যেখানেই ভালোবাসা ঢালবে সেখান থেকে কুড়িয়ে নেব। আমি শুধু তোমার ভালোবাসা চাই, তোমার প্রেম চাই, তোমার রাগ অভিমানের কারণ হতে চাই। আমিও আমার 28 বছরের সঞ্চরিত সবটুকু প্রেম তোমায় দিতে চাই। নিঝুম থামে। তিতি চোখ বন্ধ করে নিঃশ্বাস বন্ধ করে রেখেছে। নিঝুম বলে, তুমি কি শুনতে পাচ্ছ লাজুকলতা? তিতি চোখ বুজেই মাথা নাড়ায়। সে শুনতে পাচ্ছে। নিঝুম আবার বলতে চায়, আমি তোমার। তিতি আটকিয়ে দেয়। নিঝুমের চোখের দিকে তাকিয়ে কাপা গলায় বলে, আপনি ভয়ঙ্কর কবি। আপনি ভয়ঙ্কর প্রেমিক। এভাবে আর বলবেন না। এভাবে নিঃশ্বাস নিবেন না। আমি মরে যাব। হয়তো মরেও গিয়েছি। আমার খুব মাথা ঘোরাচ্ছে। বর্তমান সময়। আকাশের অবস্থা থমথমে গুমট। নির্জন ড্রাইভিং সিটে উঠে বসে। রুহি ছেলেকে কোলে নিয়ে নির্জনের পাশে বসে, আর পেছনের সিটে টুনি নির্জনের মেয়েকে নিয়ে বসেছে। নির্জন গাড়ির দরজা লক করে, স্টার্ট দেয়। গাড়ি চলছে নির্জনের দেওয়া গতিতে। রুহি উদাসীন দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে নির্জনের দিকে। সেই রাগী ছেলেটা কত শান্ত আজ, চুপচাপ। সবসময় কি যেন ভাবে। স্বামী কর্তব্য পালন করে গেলেও তার ভালোবাসার আলগা আলগা ভাব থাকে। কেন এমন হয়েছে নির্জন? নিঝুম আর সে যমজ বলে? একজনের কষ্টে আরেকজন দুমড়ে মুচড়ে গেছে? দু ভাই মায়ের পেটে ভাগাভাগি করে জায়গা দখল করে মিলেমিশে থেকেছিল, তাই এখনো বুঝি নিঝুমের কষ্টের ভাগ সব এসে পড়েছে নির্জনের দুয়ারে। হয়তো তাই হবে। রোহিত চোখ সরিয়ে সামনে তাকায়। বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। নির্জনের একজোড়া ফুটফুটে সন্তান হয়েছে আজ 10 দিন। নির্জন তার সন্তানের নিঝুমকে দেখানোর জন্য নিঝুমের ফ্ল্যাটে আসে। বিল্ডিংয়ের সামনে এসে গাড়ি থামায়। দু ছেলে মেয়েকে নিজের কোলে তুলে নেয়। তারপর লিফটে করে চলে আসে 6 তলায়। নিঝুমের ফ্ল্যাটের দরজার সামনে এসে শুনতে পায় ভেতরে ভাঙচুরের আওয়াজ। নির্জনের হাসি মুখ পাল্টে আসে। রুহির কোলে বাচ্চাদের দেয়। তারপর দ্রুত হেঁটে দরজা ধাক্কা দিতে খুলে যায়। ড্রয়িং রুমে পেরিয়ে রুমে ঢুকে দেখে নিঝুম ঘরের যাবতীয় আসবাবপত্র যা আছে সব ভেঙে চুরমার করে দিচ্ছে। নির্জন দৌড়ে এসে নিঝুমকে পেছন থেকে জাপটে ধরে। অস্থির গলায় আওয়াজ করে বলল, কি করছিস ভাই? প্লিজ ভাই, আর ভাঙিস না। নিঝুম শরীরের সর্বশক্তি দিয়ে নির্জনকে সরিয়ে দেয়। নির্জন আবার এসে জাপটে ধরে। নিঝুম আবার সরিয়ে দেয়। নির্জন আবার এসে ধরে। অনেকক্ষণ যাবৎ ধস্তাধস্তি করার পর নিঝুম শান্ত হয়ে ফ্লোরে ধপ করে বসে পড়ে। রাগ অভিমান নোনাজল হয়ে নিঝুমের গাল বেয়ে পড়ছে। নির্জনের বুক ধকধক করছে। সেই সাথে একটু দূরে দাঁড়িয়ে থাকা রুহি আর টুনির চোখ মুখে ভয়ার্ত ভাব। সম্মুখে যেন কালাকান্ত ঝড় হচ্ছে। নির্জন ছাড়া কেউ এই ঝড় সামলাতে পারে না। যতবারই নিঝুমের সাথে ধস্তাধস্তি হয়েছে নির্জনের, ততবারই নির্জন আহত হয়েছে। আজও ব্যতিক্রম হয়নি। নিঝুমের ধাক্কা সামলাতে গিয়ে ভাঙা কাচের উপর নির্জনের হাতের উপর চাপ পড়ে। কেটে যায় অনেকটা।
অন্যদিনের মতো প্রথমটা সেটা নিঝুমই খেয়াল করে। তারপর বসা থেকে উঠে আলমারি থেকে ব্যান্ডেজ ডেটল নিয়ে আসে, নির্জনের পাশে বসে, ব্যান্ডেজ করে দেয় মনোযোগ সহকারে। ব্যান্ডেজ শেষে ডেটল ছুঁড়ে ফেলে দূরে। বিকট আওয়াজ হয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় ডেটলের বোতল। আওয়াজের তীব্রতা ছিল বেশি। জোড়া বাচ্চা ভয়ে একসাথে কেঁদে ওঠে। কান্নার শব্দ নিঝুমের কানে আসতে ভারী অবাক হয়ে সামনে তাকায়। তার চোখে মুখে কৌতূহল। নির্জন নিঝুমের চোখের ভাষা বুঝতে পেরে নিয়ে আসে বাচ্চাদের। নিঝুমের চোখের সামনে ফ্লোরে বসে। নিঝুম একবার বাচ্চাদের দেখে ভেজা চোখে নির্জনের চোখে চোখ রাখে। নির্জন মাথা নাড়িয়ে বুঝায়, নিঝুম, যা ভাবছিস তাই। ঠোঁটে নির্জনের বাবা হওয়ার হাসি। নিঝুমের ঠোঁটেও যেন অনেকদিন পর হাসি ফোটে। নিঝুম বাচ্চাদের গালে হাত রাখে, তারপর গালে গভীর চুমু এঁকে দেয়। মৃদু হেসে বলে, আমি বলেছিলাম না আমাদের সবারই টুইন বেবি হবে, দেখলি তো। নিঝুমের কণ্ঠটা শান্ত দেখায়। তাই নির্জন খুব খুশি হলো। বলল, ওদের নাম কি রাখবো? তোর নাম রেখে দেওয়ার কথা ছিল। সে কি, এখনো রাখিসনি? আচ্ছা, আমি নাম খুঁজে তোকে টেক্সট করে দেব। ক্ষণ মুহূর্ত সবাই নিশ্চুপ। হুট করে নিঝুম বলল, তিথি যদি থাকতো, সেদিন যদি বিয়েটা হতো, আমাদেরও এমন টুইন থাকতো। নির্জনের জবাবের আশায় না থেকে নিঝুম আবারই পাগলের মতো হেসে বলল, না না, তিথি তো নিজেই বাচ্চা, ওর কি করে বাচ্চা হতো? তিথির নাম যখন এসেছে নিঝুমের পাগলামি বেড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তাই রুহি এগিয়ে এসে বাচ্চাদের নিয়ে যায়। নিঝুমের পাশে নির্জন বসে দেয়ালে হেলান দেয়। বলল, দুপুরে খেয়েছিস? নির্জনের জবাব না দিয়ে নিঝুম কান্না মিশ্রিত গলায় বলল, ও কি আর আসবে না? ও কি জানে না ওর ভালোবাসার আঙ্গার জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে ফেলছে আমার ভেতর বাহির। আমার আবার নির্ঘুম রাত জাগা ভালো লাগে না। নির্জন নিঝুমের কাঁধে হাত রেখে কাতর স্বরে বলল, অনেকই তো হলো জ্বলছিস, আর জ্বলতে দিস না নিজেকে। নিঝুম তাচ্ছিল্য হাসে বলল, দুনিয়ার বুকে এমন কোনো ড্রাগস নেই যা আমি গত দিনগুলোতে খাইনি, কিন্তু কোনো নেশাই 1 সেকেন্ডের জন্য তিতলিকে ভোলাতে পারিনি। বলেছিলাম না, তিতলির মতো নেশাতুর কিছু দুনিয়াতে দ্বিতীয়টি নেই। বলেছিলাম তো। নির্জন নিশ্চুপ, তাই কিছু বলার নেই। নির্জনের চোখ দুটি ঝাপসা হয়ে আসছে। রুহির চোখে চোখ রাখে, তারপর আবার নিঝুমকে বলল, তবুও আর কতদিন? তুই তো নিঃশেষ হয়ে যাচ্ছিস, দেখ ভাই। জবাবে নির্জমের তীর্যক হাসি। হাঁটুতে মাথা নত করে। সে কাঁদছে, নাক টানছে বারবার, যখন তখন তার কান্না পায়। বুকটা ফাঁকা ফাঁকা লাগে খুব। তিতলি নেই। কেউ এসে জ্বালায় না সারাক্ষণ। কেউ এসে বলে না, এই যে ডাক্তার, বিকেলে এসে আমাকে ঘুরতে নিয়ে যাবেন, নয়তো কিন্তু কামড়াবো, হারিয়ে যাব। নিঝুমের প্রতীক্ষার সহস্র বছর যেন সেকেন্ডের রূপ নিয়েছে। তিতলি হারাবার পর ক্ষণে ক্ষণে বুঝতে পেরেছে তার জীবনের সূর্য ছিল তিতলি। সূর্যটা ডুবে গিয়ে এখন আমাবস্যা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। বিরহে পাগল কাকে বলে তা নিঝুমকে দেখলে এক পলকে বুঝে সম্ভব। সে আর কবিতা লিখতে পারে না, অথচ কত শত কবিতা শোনাতো প্রেমিকাকে। প্রেমিকার চোখ, ঠোঁট, চুল সহ সবকিছুতে মুগ্ধ হয়ে ধরত এক একটা কবিতার ছন্দ। কবিতা লিখতে গিয়ে সে এখন ভুলে যায় বানান। যখনই কবিতা লিখতে বসে, লিখে ফেলে প্রেমিকার নাম। যে কবিতা ছিল নিঝুমের প্রাণ, সে কবিতার প্রাণ আজ তার প্রেমিকা, তার লাজুকলতা। সেই শান্ত নম্র ভদ্র ডাক্তার নিঝুম আর নেই। কেউ আর বলে না ডাক্তার নিঝুম। এখন যে কেউ দেখলে বলে মাতাল নিঝুম, নষ্ট নিঝুম, বদমেজাজি নিঝুম। এতে নিঝুমের ভ্রুক্ষেপ নেই। অতিরিক্ত ড্রাগস সেবনে সে 2 বার ছিল হসপিটালে ভর্তি। সে বলিষ্ঠ সবল শরীরটাও নেই, শুকিয়েছে অনেক। গাল ভর্তি দাড়ি, লম্বা চুল কপাল জুড়ে ছড়িয়েছে থাকে, কাটে না অনেক দিন। নিঝুমকে দেখলে যে কারোর মায়া হয়, খুব মায়া হয়। এই 2 বছরে পুরো দেশ হয়তো সে ঘুরে ফেলেছে তিতলির খোঁজে। পরিবারের কারোর সাথে নেই কোনো সম্পর্ক, তবে মাঝে মাঝে খুব মনে পড়ে বোনদের, মাকে, নির্জনকে। তখন সে সিলেট চলে আসে, নিজের ফ্ল্যাটে পরিবারকে ডাকে দেখা করার জন্য। বাপের বাড়ি ছেড়েছে তিতলি যাওয়ার পরপরই, এরপরই কিনেছে ফ্ল্যাট। নির্জন সান্ত্বনাবাণী খুঁজে পায় না। তার খুব কষ্ট হয় নিঝুমকে দেখলে, কান্না আসে। জীবনের মোড় এভাবে ঘুরে যাবে কখনো ভাবেনি। নিঝুম কাঁদছে, নির্জনের কান্না পাচ্ছে। কোনো মতো বলে, ভাই কাঁদিস না প্লিজ। নির্জনের গলা কাঁপছে। নির্জনের আদরে গলা শুনে নিঝুমের কান্নার বেগ বেড়ে যায়। নির্জনের গাল বেয়ে গলায় এসে নামে জল।
নির্জনের চোখের জল দেখে দূরে দাঁড়িয়ে থাকা রুহি চাপ কান্নায় ভেঙে পড়ে। টুনি এগিয়ে এসে রুহির কোল থেকে ছেলেটাকে নেয়। রুহি আঁচল চেপে ধরে মুখে, কাঁদতে থাকে অনবরত। নির্জন কান্নারত নিঝুমকে জড়িয়ে ধরে। নিঝুম আর্তনাদ করে ওঠে, ভাই, তিতলিরে এনে দে ভাই, ওরে ছাড়া আমার সময় কাটে না। ও আমাকে আমার থেকে ছিনে নিয়েছে ভাই, আমি পারছি না নিজেকে সামলাতে। এনে দে ভাই, প্লিজ এনে দে আমার তিতলি ভাই। নিঝুমের কান্নার আওয়াজ তীব্র হয়, সেই সাথে বাড়ি নির্জনের কান্নার আওয়াজ। রুহি কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। রুহি তার কোলের বাচ্চাটাকে কেঁদে ওঠে। টুনি এসে আরেক হাতে আঁকড়ে ধরে আরেকটা বাচ্চাকে, সেও কাঁদছে। রুম ছেড়ে ড্রয়িং রুমে চলে আসে। নিঝুম বাচ্চাদের মতো করে কাঁদছে। তার জীবনের ঘড়ি কাটা তিতলিকে থেমে গেছে, আর চলে না।